ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পরেও আমাদের 38 জন কর্মী খুন হয়েছে। 2 তারিখ থেকে, আরেকবার প্রথম থেকে বলছি, প্লিজ কাট লাইভে। মুখ্যমন্ত্রী হিসেবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য শপথ নিলেন, 5 তারিখ বিকেলের পর থেকে গতকাল রায়গঞ্জের ঘটনা পর্যন্ত 30 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। যাদের খুন করা হয়েছে তাদের পুলিশের উপস্থিতিতে পোস্টমর্টম করা হয়েছে। নিহতদের পরিবারের আর্থিক সাহায্য দিতে বা তাদের সমবেদনা জানাতে যখন বিজেপি নেতা কর্মীরা সেখানে পৌঁছেছেন তখন পুলিশ উপস্থিত ছিল। যদি তৃণমূল কংগ্রেস এখনও বলে যে কোনো পোস্টপোল ভায়োলেন্স নেই, তাহলে যে ছবিগুলি আমরা মানুষের সামনে নিয়ে আসছি সরাসরি সেগুলোকে তারা অস্বীকার করুন এবং কোর্টে হলফনামা দিয়ে বলুন যে 2 তারিখ নির্বাচন হয়ে ফল বেরোনোর পরে রাজ্যে আর কোনো সংঘর্ষের ঘটনা নেই। যদি আদালতের ওপর সামান্যতম আস্থা বা বিশ্বাস এখনো তৃণমূল কংগ্রেসের অবশিষ্ট থাকে, যদি সেটাকেও তারা মানবাধিকার কমিশনের মতো আক্রমণ না করেন, রিডিকিউল না করেন, তাহলে হলফনামা দিয়ে জানান যে এ ধরনের কোনো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি। কারণ আমাদের যে কর্মীরা খুন হয়েছেন তাদের পোস্টমর্টম হয়েছে পুলিশের উপস্থিতিতে, সুতরাং সে সরকারি নথি আমাদের কাছে আছে। তাহলে তিনি বলুন যে পোস্টমর্টম হয়েছে, সেই পোস্টমর্টমগুলো অবৈধ, অটোপসির অনুমতি রাজ্য সরকারের ছিল না, স্থানীয় প্রশাসনের ছিল না, বিজেপি জবরদস্তি লাশ কাটা ঘরে মানুষদের ঢুকিয়ে তাদের দেহের ওপরে কাটাছেঁড়া করেছে। এটা হলফনামা দিয়ে রাজ্য সরকার বলুন। এটা বিজেপির চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের কাছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি থাকবে, কিন্তু 16ই আগস্ট তারিখটি, ওই দিনটি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কাছে একটা কলঙ্কিত দিন। 1946 সালের 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং সংঘটিত হয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিলেন 16ই আগস্ট সেদিনকার সুরাপতি। আজকে সেই দিনে তৃণমূল কংগ্রেস খেলা হবে ঘোষণা করল। অর্থাৎ আমরা নির্বাচনের পরে যে ধারাবাহিকভাবে সর্বস্তরে বলে আসছিলাম যে নির্বাচনের পরে যে হিংসার বলি মানুষকে হতে হচ্ছে, এটা শুধুমাত্র 16ই আগস্টের পরে যে ডাইরেক্ট অ্যাকশন ডে যেখানে হয়েছিল, যে কলকাতা শহরের ওপরে প্রায় 15,000 মানুষের প্রাণ চলে গিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, যদুনাথ সরকার, মেঘনাথ নেতৃত্বে মানুষ একটা সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল কিছু মানুষের সহায়তায়। আজকে সেই দিনের কথা নতুন করে মনে পড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অতএব আমরা যে তুলনা করেছিলাম যে তৃণমূলের দৃষ্টিভঙ্গির সঙ্গে ডাইরেক্ট অ্যাকশনের দৃষ্টিভঙ্গির অবস্থানের কোনো পার্থক্য নেই। আজকে 16ই আগস্ট দিনটিকে তৃণমূল বেছে নিয়ে আজকে সেই আমাদের আশঙ্কা বা আমাদের বক্তব্যকেই প্রতিষ্ঠিত করল। দেখুন, এখানে তো একতরফা সন্ত্রাস হচ্ছে। তৃণমূল কংগ্রেস সারা দেশে কি করতে পারবে, কি করতে পেরেছে, এটা প্রত্যেক মানুষের জানা। আসামের বাঙালিদের কাছে গিয়ে বলেছিলেন বিজেপি বাঙালি বিরোধী পার্টি। স্থানীয় নির্বাচনে বাঙালিদের মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছিল। আসামের মানুষরা তাদের জমানত নয়, জমানতের জমানত বাজেয়াপ্ত করে দিয়েছে। দিল্লিতে করলবাগে গিয়ে, চিত্তরঞ্জন পার্কে গিয়ে বাঙালিদের মধ্যে তারা দাঁড়িয়ে বলেছিলেন জনভিত্তি বাড়াতে হবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের। চিত্রাভিনেতা প্রবীণ চিত্রতারকা বিশ্বজিৎকে প্রার্থী করা হয়েছিল। বহু বক্তৃতা করেছিলেন পশ্চিমবঙ্গে দিল্লিকে নিয়ে। দিল্লিতেও তাদের জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে, শুধু জমানত বাজেয়াপ্ত হয়নি। তো তৃণমূলের অতীত, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মানুষের জানা, কিন্তু খেলা হবে 16ই আগস্ট মানে আমাদের আতঙ্কিত থাকতে হবে পশ্চিমবঙ্গের মানুষের, আবার তৃণমূল ঝাঁপিয়ে পড়তে পারে।
স্পষ্টই বলেছেন মুখ্যমন্ত্রী যে খেলা আবার হবে, বিজেপিকে বিচারিত না করা পর্যন্ত খেলা হবে, সব জায়গায় খেলা হবে, সব রাজ্যে রাজ্যে খেলা হবে। বিজেপি তো চায় একটা শক্তিশালী প্রতিপক্ষ তৈরি হোক নির্বাচনের আগে। এই ধরনের প্রতিপক্ষদের মোকাবেলা করেই আমরা 2 থেকে আজকে 303-এ পৌঁছেছি। নিজেদের রাজনৈতিক অবস্থানকে ডাইলিউটেড না করে কোনো রাজনৈতিক বিশেষ মতাদর্শের কাছে আত্মসমর্পণ না করে আমরা আমাদের মতো করে আমাদের কথা বলে মানুষকে সঙ্গে নিয়ে আজকে আমরা চলেছি এবং তার ফলে মানুষ আমাদের সঙ্গ দিয়েছে, মানুষ আমাদের সাথে আছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য প্রতিক্রিয়া চাইছি, বিজেপি আইনজোটের ভাইরাস পার্টি মুরগি গাড়ি মুরগি দিয়ে রাজনীতি চলছে। আমি আপনার প্রশ্নটা পরিষ্কার শুনতে পেলাম না। বিজেপি আইনজোটের ভাইরাস পার্টি মুরগি গাড়ি গরু এই দিয়ে রাজনীতি চলছে। এ সমস্ত শব্দবন্ধ মুখ্যমন্ত্রী নিজের এর উত্তর দেওয়ার মতো মেধা আমাদের নেই। তবে শুধু এটুকুই বলতে পারি যে 2,30,00,000 মানুষ পশ্চিমবঙ্গে যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে, তাদের পরিবার যোগ করলে কোথায় দাঁড়াচ্ছে ব্যবস্থাটা। তো এটা তো একটা ভয়ঙ্কর সংক্রমণ। এই সংক্রমণকে রোধ করবার ক্ষমতা কি তৃণমূল কংগ্রেসের আছে? মগজের ধরুন ওরা মানবিক কাকে বলে জানে, ওরা সব এজেন্সি ঠিকাদারি নিয়ে ওরা দেশ এইভাবেই চালাচ্ছে। আমাদের মগজে যদি মরুভূমি থাকে, তাহলে যে মানুষগুলো কে হয়তো বিজেপির কোনো নেতা অনুপ্রাণিত করে ফেলেছেন বা প্রভাবিত করে ফেলেছেন, তাদের মগজের মরুভূমিতে উনি মরুদ্যান তৈরি করে দিন। কিন্তু শুধুমাত্র কিছু শব্দবন্ধের মধ্যে দিয়ে একটা খোলা মঞ্চে বক্তৃতা করা যায়। ভারতবর্ষের মানুষ একটু দরিদ্র হলেও তারা মূর্খ নয়, অশিক্ষিত নয়। তাদের রাজনৈতিক সচেতনতাকে তৃণমূল এভাবে প্রভাবিত করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে যে নির্বাচনের সময় জোর করে লাভ নেই, এখন থেকেই তৈরি হতে হবে, জোটবদ্ধ হয়ে দেশকে পথ দেখাতে হবে, একসঙ্গে আগে এগোতে হবে, কর্মীদের মতো আপনাদের পাশে থাকবো, যা আদেশ দেবে তাই করবো। জোট তৈরি করুন। আমরা তো ভারতবর্ষের বিভিন্ন জোট রাজনীতি দেখেছি। দেশের মানুষ মুরারজি ভাই দেশাইকে দেখেছে, বিশ্বনাথ প্রতাপ সিংকে দেখেছে, চন্দ্রশেখরকে দেখেছেন, আইকে গুজরালকে দেখেছেন, দেবে গৌড়াকে দেখেছেন। দেশের মানুষ তাদের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন। আজকেই শেষ পর্যন্ত কতজন তৃণমূলের বক্তৃতা শুনেছেন, কোন ক্লাবে দিল্লিতে করছিলেন, তো সেটা একটু সবাই খোঁজ নিয়ে নিন, বুঝতে পারবেন। আগামী 2-3 দিনের জন্য আমি দিল্লি যাব, এবছর যেতে পারিনি। আমি বিরোধী নেতাদের সঙ্গে দেখা করব, পাওয়ার আছেন, চিদম্বরম আছেন, যদি বৈঠক ডাকে তাহলে যোগদান করতে পারি। 26-27 থাকবে, ওই সময় ডাকে আমরা যেতে। মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, এতে অত্যন্ত আনন্দের কথা। পশ্চিমবঙ্গের বিকাশের স্বার্থে তিনি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, পশ্চিমবঙ্গের দাবি দাবা নিয়ে দিল্লিতে যাবেন, সেটা তো রাজ্যবাসীর কাছে অত্যন্ত আনন্দের কথা। কিন্তু দিল্লিতে গিয়ে তিনি যাদের সঙ্গে দেখা করবেন বলছেন, এরাই তো এখন একটা প্রান্তিক শক্তি হয়ে গেছে, নিজেদের রাজ্যে প্রত্যেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। বাদল অধিবেশনের সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে একটা আন্তর্জাতিক চক্রান্ত তৈরি হয়েছে পেগাসাস। এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। শুধু আমি আবার মনে করিয়ে দিতে চাই, মুকুল রায় যেদিন বিজেপিতে যোগদান করেন, কলকাতার একটি সভা থেকে তিনি বেরিয়ে গিয়ে সন্ধেবেলায় 40 মিনিটের একটি একান্ত সাক্ষাৎকার দেন একটি টিভি চ্যানেলে। সেখানে মুকুল রায় অভিযোগ করেছিলেন যে আমি সিঙ্গুর করেছি, নন্দীগ্রাম করেছি, আমি প্রচণ্ড প্রতাপ সিপিআইএমের সঙ্গে লড়াই করেছি, কিন্তু বুদ্ধবাবু আমার ফোন কোনোদিন ট্যাপ করেননি। 3টে টেলিফোন তিনি হাতে তুলে দেখিয়েছিলেন যে আমার 3টে নাম্বার, 3টে ফোনই ট্যাপ করা আছে। এর জন্য তিনি একদম সর্বোচ্চ আদালতের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন। তাহলে মুকুল রায় সেদিন কি ভুল বলেছিলেন, মিথ্যাচার করেছিলেন, শিখিয়ে দেওয়া কথা বলেছিলেন, না প্রতিহিংসার রাজনীতি করেছিলেন? আজকে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মুকুল রায়কে তার হয় উত্তর দিন, নাহলে মুকুল রায় সরাসরি ক্ষমা চান যে সেদিন তার অবস্থা ভুল ছিল। তৃণমূল কংগ্রেসের শাসনে
তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের আমলারা, সরকারি আমলারা, এখানকার আইপিএস আইএস অফিসাররা তারা হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেন। তৃণমূলের নেতারা ফোন করতে বললে বলেন হোয়াটসঅ্যাপ কলে কথা বল। পশ্চিমবঙ্গেই একটা ফোন ট্যাপের আবহে একটা রাজনীতি রয়েছে, এটা প্রত্যেক মানুষের জানা। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে এ ধরনের রাজনীতি করবার কোনো প্রয়োজন নেই। মানুষ অস্থিরতার বিরুদ্ধে স্থায়িত্বের পক্ষে নির্বাচন করবেন। অনিশ্চয়তার মধ্যে ভারতবর্ষের মানুষ নির্বাচনে যাবেন না। কবে আমরা সভা করব সেটা আমরা ঠিক করব। তৃণমূলের সভা তৃণমূল, 24 ঘন্টার মধ্যে তৃণমূল সভা করলে একসময় এটাই করবে। পরিস্থিতির পরিবর্তন হয়, সেটা একটা সময়ের কথা ছিল, আজকে নির্বাচন হয়ে গেছে, পরিবর্তিত পরিস্থিতি আরেক কথা হয়। বিজেপি ব্রিগেড করার জন্য প্রস্তুত আছে। কোভিড শেষ হলে বিজেপিকেও ব্রিগেড করা থেকে কেউ আটকে রাখতে পারবে না। ফোন ট্যাপিং ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সর্বোচ্চ আদালতে হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের উচিত অবিলম্বে শতপ্রণোদিত মামলা রুজু করা এবং সিট বানিয়ে তদন্তের নির্দেশ দেওয়া, কারণ গণতন্ত্রের কথা তারাই বাঁচাতে পারে। কী বলবেন? মুকুল রায়ের অভিযোগটা কী হলো? নাম্বার ওয়ান, 2019 সালে এই তদন্ত একবার হয়েছিল। 2019 সালে গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। কপিল সিবাল উকিল ছিলেন হোয়াটসঅ্যাপ পক্ষের, সেখানে হোয়াটসঅ্যাপ হয়ে কপিল সিবালের স্টেটমেন্ট ছিল কোর্টে যে হোয়াটসঅ্যাপকে ডেন্ট করবার মতো ক্ষমতা পিকেএসএসে নেই। হোয়াটসঅ্যাপেতে যারা আছেন তাদের সম্পূর্ণ ডেটা এবং সম্পূর্ণ তাদের বাক্যালাপ সুরক্ষিত, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বিজেপিতে গদ্দাররাই থাকে, বিজেপিতে গদ্দাররাই থাকে, গদ্দারদের জন্ম দেয় কি? গদ্দারদের জন্ম দেয়। এটা ওদের নিজস্ব ভাষা। তৃণমূলে থাকলে দেবতা আর তৃণমূল ছাড়লে দানব, এটা বলতে পারে। এখন গদ্দার না গব্বার, এটা তো তৃণমূলের নিজস্ব কয়েনেজ, তারাই এটার বিচার করতে পারে। ফোন ট্যাপিং নিয়ে বলেছেন যে পেগাসাস নরেন্দ্র মোদীর নাবিশ্বাস। পেগাসাস নিয়ে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে আন্দোলন করে তোলার কাজ এবং সাধারণ মানুষকে আন্দোলনমুক্ত করে তোলার কাজ দিয়েছেন। মুখ্যমন্ত্রী তো বছর 5 হলো নরেন্দ্র মোদীর বিরোধিতায় নেমেছেন। এর আগে এরকম নরেন্দ্র মোদীর বিরোধিতা সারা দেশ জুড়ে বহু কংগ্রেসী নেতারা করেছেন। পরিণতি কী হয়েছে প্রত্যেকের জানা। নরেন্দ্র মোদীকে যারা নরখাদক বলেছিলেন, যারা মনুষ্যত্ব বিরোধী মানুষ বলেছিলেন, যারা নরেন্দ্র মোদী নিপাজ্জাত স্লোগান দিয়ে ভারতবর্ষে রাজনীতি করেছেন, সেই বামপন্থীরা প্রান্তিক হয়ে গেছেন। গুজরাতেও নরেন্দ্র মোদীকে হারানো যায়নি। আর যত বিরোধিতা বাড়ছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তত বাড়ছে, বিজেপির আসন সংখ্যা তত বাড়ছে। কোভিড পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, বলছেন যে গোটা দেশে কোভিড পরিস্থিতি দেশকে শেষ করে দিয়েছেন, 4 লক্ষ প্রাণ চলে গিয়েছে। এমনকি উত্তরপ্রদেশকে বলা হচ্ছে যে কোভিড পরিস্থিতি মোকাবিলার সেরা রাজ্য, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে রোগীকে মৃতদেহ ফাঁসি দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে মৃতদেহকে শেষ সম্মান জানানো হচ্ছে। কী বলবেন? প্রথম দিকে কোভিডের মৃতদেহ নিয়ে কি হয়েছিল সেটা এই রাজ্যবাসীকে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো মানুষ সংস্কারবশত কোনো মৃতদেহকে যদি জলে ফেলে থাকে, সেটা কোভিডের মৃতদেহ না অন্য কোনো মৃতদেহ, তা আজ পর্যন্ত জানা যায়নি। পশ্চিমবঙ্গে এখনও টিল ডেট বহু এলাকা আছে যেখানে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেশি। এখনও তাদের ভেলায় করে ওপরে মশারি টাঙিয়ে কিছু খাবার দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদার একটা অংশে এই ঘটনা নিয়মিত চলে। আজকে যদি সেই মৃতদেহগুলোকে ভাসতে দেখে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জন্য দায়ী করেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দায়ী করেন, আমার মনে হয় বিষয়টা ঠিক হবে না। কটা মৃতদেহ এসছে, কোথা থেকে মৃতদেহ এসছে, কেউ কি মৃতদেহ তার অটোপসি হয়েছে, মৃতদেহকে কেউ জিজ্ঞাসা করেছে যে তুমি কোথা হইতে আসিয়াছ? এরকম তো ঘটনা ঘটেনি। তাহলে এই রাজনীতি আর কতদিন চলবে? উত্তরপ্রদেশের পরিসংখ্যান দেখুন, টেস্টের পরিসংখ্যান দেখুন, উত্তরপ্রদেশের সেফোম দেখুন, উত্তরপ্রদেশের কোভিড বেডের সংখ্যা দেখুন, উত্তরপ্রদেশের ভ্যাকসিনেশন দেখুন, আর তার পাশে পশ্চিমবঙ্গকে তুলনা করুন। যে কটা ভ্যাকসিনের এখানে পশ্চিমবঙ্গ পেয়েছে সেটাকেও ঠিকমতো ম্যানেজ করতে পারেনি। টোটাল মিসম্যানেজমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গে। পাউডার মিশিয়ে জল, ভাবতে পারেন এই ঘটনা যদি কলকাতার পরিবর্তে লখনৌ হতো, আজকে কি হতো পশ্চিমবঙ্গের রাস্তায়? আপনি কত মোমবাতি দেখতেন।
মোমবাতি সেল বেড়ে যেত পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গে এতগুলো খুন হচ্ছে, রাজ্যে কোনো মোমবাতির বিক্রি নেই, কোনো মোমবাতির মিছিল নেই, কারণ সবাই ভয় পেয়ে গেছেন, আর না হলে আত্মসমর্পণ করেছেন। কিন্তু বিজেপি আত্মসমর্পণের রাজনীতি করে না। আমাদের রাজনীতি ব্যক্তি আক্রমণ কুৎসার রাজনীতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মানুষ মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, আমরা মানুষের রায়কে গ্রহণ করেছি এবং পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে, এই অতিমারিকে মোকাবেলা করার ক্ষেত্রে, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিজেপি কোনো বিভাজনের রাজনীতি করবে না। দেশের অন্যান্য কোনো জায়গার কোনো মুখ্যমন্ত্রীর এ ধরনের বিভাজনের অভিযোগ নেই। ভ্যাকসিন বন্টনের ক্ষেত্রে কোনো বৈমাতৃসুলভ আচরণের নিয়ে কোনো অভিযোগ দেশের অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত করেননি। সুতরাং ভ্যাকসিনের অপ্রতুলতা আছে, সারা দেশেই আছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে তুলনা করুন, 40 কোটি ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে পশ্চিমবঙ্গে। পৃথিবীতে 40 কোটি জনসংখ্যা কটা দেশের আছে এটা একটু দেখুন। এই বিশাল দেশ, সেখানে এত একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেখানে এত রিজিওনাল অ্যাসপিরেশনস, একটা বিশাল সংখ্যক মানুষ তারা পুরোপুরি কোভিড প্রোটোকল মানছেন না, ভ্যাকসিনেশন নিচ্ছেন না, মধ্যে থাকছেন না, মাস্ক পরছেন না, তাদেরকে সরকারকে নিয়ে আসতে হচ্ছে সিস্টেমের মধ্যে। যদিও পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে একদমই এগিয়ে, যে পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়েছেন, এখানে চেষ্টার কোনো তারা করবেন না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কার্যকলাপ সেটা বুঝিয়ে দিয়েছে, তার মধ্যেই এই সরকার চলেছে। আরেকটা বিষয় কোভিড পরিস্থিতি নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী, আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন তো অন্য কোনো রাজ্য অভিযোগ করছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের রাজ্যে 14 কোটি ভ্যাকসিন দরকার, কিন্তু কেন্দ্র থেকে এখন পর্যন্ত পেয়েছি মাত্র 2 কোটির কিছু বেশি। এভাবে ভ্যাকসিন যদি আসতে থাকে তবে ভ্যাকসিন ড্রাইভ শেষ হবে রাজ্যে আমরা জানি না, তার মধ্যে অন্য কোনো ভাইরাসে চলে আসতে পারে। অন্য কোনো ভাইরাস চলে আসতে পারেন কিনা এই ধরনের বৈজ্ঞানিক মানে কোনো অবজারভেশন তো আমাদের নেই, আমরা সেটা বলতে পারবো না। তবে এটুকুনি বলতে পারি, যা ভ্যাকসিন আছে তার একটা সুষম বন্টন হচ্ছে। পর্যাপ্ত ভ্যাকসিন যে নেই এটা তো সবাই স্বীকার করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে ভ্যাকসিন কিছু জায়গায় দিতে হচ্ছে, কারণ ভ্যাকসিন যে তৈরি হচ্ছে 229টা ইউনিট লাগে শুধু একটা ভ্যাকসিনে, 180টার বেশি সেখানকার কিছু জিনিস সাপ্লাই করছে আমেরিকা, সিঙ্গাপুর আছে, সাউথ আফ্রিকা আছে, তো তাদেরও আমাদের কিছু প্রতিদান দিতে হবে। ভারতবর্ষ যে এই ভ্যাকসিনেশনের মধ্যে মুখে দাঁড়িয়েছে, আমাদের দেশে অক্সিজেন তৈরি করবার জন্য পুরো ব্যবস্থা মানে একটা অবস্থায় পৌঁছে গেছে, তো সেটা তো এই দেশে প্রমাণিত। যে তৃণমূল কংগ্রেস বলছে যে আজকে ভারতবর্ষে অক্সিজেন নেই, অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, যে রাহুল গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে এতদিন বলে এলেন যে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে অক্সিজেন না পেয়ে মানুষের মৃত্যু ঘটছে, আপনি গতকালে রাজ্যসভায় আমাদের স্বাস্থ্যমন্ত্রীর স্টেটমেন্ট দেখুন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে অক্সিজেনের অভাবে কেউ মারা যাননি। তার মানেটা কি? তার মানে সরকার, কেন্দ্র সরকারকে যখন রিপোর্ট করছেন অক্সিজেনের অভাবে কেউ মারা গেছেন এ কথা বলেনি, কংগ্রেস শাসিত রাজ্যও বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেননি, কেরলও বলেনি। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।